হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। আমি সোমনাথ, আর আজকে তোমাদের করাতে চলেছি লাইট সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ পোর্শন। তার থেকে যে এমসিকিউগুলো বিগত বছর বিভিন্ন ধরনের পরীক্ষা এসে থাকে, যেমন ডব্লিউবিসিএস, রেল, এসএসসি ইত্যাদি প্রভৃতি এক্সামে, সেখান থেকে কিছু এমসিকিউ তোমাদের আমি করাতে চলেছি। তো মূলত এটা একটা টপিক যেটা নেচার অফ লাইট। এরপর তোমাদের রিফ্লেকশন, রিফ্রাকশন এবং অন্যান্য যে টপিক থেকে যত প্রশ্ন আছে, লেন্স, মিরর, সমস্ত কিছু কভার করব। আজকে এটা করাতে চলেছি তোমাদের পার্ট 1। নেক্সট যে ভিডিওগুলো আসবে পরবর্তী, সেগুলোতে কিন্তু পুরো লাইট থেকে যত ধরনের এমসিকিউ আছে সমস্ত কভার করা থাকবে। তাই তোমরা ভিডিওটি পুরোটি মন দিয়ে দেখো পুরোটা, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, হোয়াট ইজ দ্য সাবস্টেন্স থ্রু হুইচ লাইট ক্যান পাস? অর্থাৎ যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে কোন অপশানটা বা কোন জায়গাটা দিয়ে লাইট পাস করতে পারে? অপশান এ ট্রান্সলুসেন্ট, অপশান বি ওপেক মিডিয়াম, অপশান সি ট্রান্সপারেন্ট, নাকি অপশান ডি ভিট্রিয়াস? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ট্রান্সপারেন্ট। এবার এই মিডিয়ামগুলো সম্পর্কে একটু জানবো। ট্রান্সপারেন্ট মিডিয়াম কোনগুলো আমরা বলে থাকি? ট্রান্সপারেন্ট মিডিয়াম অর্থাৎ যে মিডিয়ামের মধ্য দিয়ে, যেমন একটা কাঁচ, এটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। কাঁচের মধ্য দিয়ে কি হয়, সমস্ত পরিমাণ আলো বা পুরো আলোটা কিন্তু ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্য দিয়ে যেতে পারে। কিন্তু ট্রান্সলুসেন্ট যে মিডিয়াম, সেই ট্রান্সলুসেন্ট মিডিয়ামের মধ্যে দিয়ে পুরো আলো কিন্তু যেতে পারে না, অর্থাৎ খুব একটা স্বচ্ছ নয়, কিছু পরিমাণ লাইট যেতে পারে। ওপেক মিডিয়ামের মধ্য দিয়ে কিন্তু কোনো আলোই যেতে পারে না বা আলোর কোনো অংশই যেতে পারে না। ওপেক মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু কি হয় না, আলোটা বাধা পেয়ে যায়, এটাকে আমরা বলছি ওপেক মিডিয়াম। তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সপারেন্ট। কারণ এখানে ট্রান্সলুসেন্টের মধ্য দিয়ে যদিও আলো যেতে পারে, সমস্ত পরিমাণ আলো যেতে পারে না, তাই এখানে ট্রান্সপারেন্ট মিডিয়ামটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর যে প্রশ্ন, সেই 2 নম্বর প্রশ্ন বলছে, টিন্ডাল এফেক্টস ইজ রিলেটেড টু দ্য ড্যাশ অফ লাইট। টিন্ডাল এফেক্টস কোনটার সঙ্গে, নিচের কোন অপশনটার সঙ্গে রিলেটেড? অপশান এ রিফ্লেকশন, অপশান বি স্ক্যাটারিং, অপশান সি ডিসপারশন, নাকি অপশান ডি রিফ্রাকশন? এই চারটের মধ্যে কোন অপশানটা এখানে সঠিক হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্ক্যাটারিং। তো এরপর আমরা জানবো যে টিন্ডাল এফেক্টে কী জিনিস। না, দুটো ধরনের সলিউশন ধরো আমি রেখেছি, একটাতে শুধুমাত্র জল আছে আর একটাতে একটা কলয়েড রয়েছে, অর্থাৎ জলের মধ্যে ক্ষুদ্র 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 কিছু কণা রয়েছে, এবং দুটোর মধ্য দিয়ে যদি আমি লাইট রে পাস করাই তাহলে দেখতে পারবো যে স্বচ্ছ যে জলটা ছিল তার মধ্য দিয়ে কিন্তু লাইট পাস করছে, কিন্তু যে কণাযুক্ত জল যেটা ছিল সেখান থেকে কিছু লাইট কি হচ্ছে, বিক্ষেপিত হচ্ছে। কার দ্বারা বিক্ষেপিত হচ্ছে? যে ছোট 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 কণা যে জলের মধ্যে ছিল সেটার দ্বারা লাইটের রেগুলো বিক্ষেপিত হচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলছি কিন্তু টিন্ডাল এফেক্ট বলা হচ্ছে। তাহলে টিন্ডাল এফেক্টে কি না, টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল এফেক্টটা কোন ধরনের আলোর কোন ঘটনার জন্য হয়? আলোর বিক্ষেপণের জন্য আমরা টিন্ডাল এফেক্টটা দেখতে পাই। এবং রেড লাইট ইজ মোর ভিজিবল দ্যান ব্লু লাইট ইন টিন্ডাল এফেক্ট, অর্থাৎ রেড লাইট কিন্তু বেশি পরিমাণ ভিজিবল হয় ব্লু লাইটের তুলনায় টিন্ডাল এফেক্টের ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। 3 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম? শূন্যস্থানে আলোর গতিবেগ কত? অপশন এ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন বি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন সি 3 × 10⁷ মিটার পার সেকেন্ড, নাকি অপশন ডি 3 × 10⁹ মিটার পার সেকেন্ড? তাহলে অবশ্যই আমরা প্রত্যেকে এই উত্তরটা জানি এবং প্রত্যেকে জানা উচিত এই উত্তরটা, সেটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যদি এখানে অপশন থাকতো যে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড না থাকে, তাহলে কিন্তু ওটাও সঠিক উত্তর হতো। অর্থাৎ যদি আমি মিটার পার সেকেন্ডে অ্যান্সার ধরি তাহলে কি হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু যদি আমি সেন্টিমিটার পার সেকেন্ড ধরি তাহলে কি হয়ে যাবে 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন বলছে, দ্য স্পিড অফ লাইট ইজ ম্যাক্সিমাম ইন হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়াম? এদের মধ্যে কোন মিডিয়ামে আলোর গতিবেগ সর্বোচ্চ? অপশন এ এয়ার, অপশন বি ওয়াটার, অপশন সি ভ্যাকিউম, নাকি অপশন ডি গ্লাস? এদের মধ্যে কোন মিডিয়ামে আলোর বেগ সর্বোচ্চ? দেখো, এয়ার এবং ভ্যাকিউমে দু ধরনের ক্ষেত্রে আলোর গতিবেগ কিন্তু একই হয়, কিন্তু তবুও এখানে আমরা ভ্যাকিউমটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বা শূন্যস্থানটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে নেব। এবং ওয়াটার এবং গ্লাসেও কিন্তু কি হয়, আলোর গতিবেগ ভ্যাকিউমের তুলনায় অনেক কম। তাহলে
আমাদের কি জানতে হবে, আমাদের জানতে হবে যে মিডিয়ামের ওপর কিন্তু আলোর গতিবেগ নির্ভর করে। যদি সেটা ডেন্সার মিডিয়াম হয়, অর্থাৎ সেই মিডিয়ামটা যদি ঘনত্ব বেশি হয়, তাহলে কি হবে, সেখানে আলোর গতিবেগ কম হবে। কিন্তু যদি সেটা রেয়ারার মিডিয়াম হয়, অর্থাৎ মিডিয়ামটির ঘনত্ব কম হয়, তাহলে সেখানে আলোর গতিবেগ বেশি হবে। মনে থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এয়ার বা ভ্যাকিউম এগুলো কি রেয়ারার মিডিয়াম, কিন্তু ওয়াটার, গ্লাস অর্থাৎ কাঁচ এগুলো কি ডেন্সার মিডিয়াম। তো ডেন্সার মিডিয়ামের ক্ষেত্রে কি হবে, আলোর গতিবেগ কম হবে। নেক্সট আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসছি। দ্য কোয়ান্টাম থিওরি অফ লাইট ওয়াজ গিভিন বাই। আলোর কোয়ান্টাম থিওরি কে দিয়েছে? আইনস্টাইন, প্ল্যাঙ্ক, নিউটন, ফ্যারাডে। দেখো আইনস্টাইনেরও কিন্তু কোয়ান্টাম থিওরি আছে, বাট যদি আমি এটা মনে করি যে কোয়ান্টাম থিওরি অফ লাইট প্রথম কে দিয়েছে, তাহলে সেখানে কিন্তু প্ল্যাঙ্ক হবে। আলোর কোয়ান্টাম থিওরি প্রথম যিনি দিয়েছিলেন প্ল্যাঙ্ক, এবং তিনি কোয়ান্টাম থিওরি দেওয়ার জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। তো সেই যে কোয়ান্টাম থিওরি প্রথম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে প্ল্যাঙ্ক। অর্থাৎ আলোর মধ্য থেকেও আমরা কি পেতে পারি, শক্তি পেতে পারি, কারণ আলোর মধ্যে কি থাকে, ফোটন কণা থাকে, এবং যার থেকে আমরা কি পাই, এনার্জি পেতে পারি, বা কোয়ান্টামটা হচ্ছে এনার্জি পাই। তো সেটা যিনি প্রথম দিয়েছিলেন তিনি হচ্ছে প্ল্যাঙ্ক। তাই এখানে প্ল্যাঙ্কটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে আমরা বলতে পারি যে কোয়ান্টা যেটা, সেটা ইকুয়াল টু কি বলতে পারি, এইচ ইন্টু নিউ। নিউটা এখানে কি, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আবার এটা ইকুয়াল টু আমরা বলতে পারি এইচ সি ইন্টু ল্যামডা। এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম ডিভাইডেড বাই ল্যামডা, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ, বা যে এখানে এটা থাকবে, ওয়েভটা থাকবে, তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসি। দ্য ডেভিয়েশন অ্যাঙ্গেল ইজ দ্য লোয়েস্ট, অর্থাৎ ডেভিয়েশন অ্যাঙ্গেলটা এদের মধ্যে কাদের লোয়েস্ট? অপশান এ রেড, অপশান বি ইয়েলো, অপশান সি ব্লু, অপশান ডি এখানে রেড আছে, যদিও এখানে নান অফ দিস বা অন্য কোনো কালার হতে পারে, এখানে অপশান ডি রেড কখনোই থাকবে না। যাই হোক, যে কোনো একটা অপশান রেড থাকবে। তো এখানে কোন উত্তরটা হবে, এখানে হয়ে যাবে রেড। ডেভিয়েশন অ্যাঙ্গেলটা কি, ডেভিয়েশন অ্যাঙ্গেল হচ্ছে চ্যুতিকোণ। চ্যুতিকোণ কাকে বলছি আমরা, দেখো এইখান থেকে যে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলছি ডেভিয়েশন অ্যাঙ্গেল। তো আমরা যদি একটা প্রিজম দেখি, সেই প্রিজমে আমরা যখন আলোর বিচ্ছুরণ দেখব, তখন সবার আগে যে আলোটা থাকে সেটা হচ্ছে লাল আলো। তাহলে সবার আগে যদি লাল আলো থাকে, তাহলে এইখানটা যে আলো থাকবে তার ডেভিয়েশন অ্যাঙ্গেল কি হবে, সব থেকে কম হবে। তাই লাল আলোর যে ডেভিয়েশন অ্যাঙ্গেল বা চ্যুতিকোণ, সেটা কিন্তু সব থেকে কম। নেক্সট হচ্ছে লাইট যে ট্রান্সভার্স ওয়েভ, এটা লাইটের কোন ধরনের ঘটনা থেকে আমরা পাবো? ডিসপারশন অফ লাইট থেকে অপশন এ, নাকি ইন্টারফারেন্স থেকে পাবো, নাকি অপশন সি ডিফিউশন, নাকি অপশন ডি পোলারাইজেশন? অবশ্যই এখানে উত্তর হয়ে যাবে কিন্তু পোলারাইজেশন। তো পোলারাইজেশন আলোর একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তো পোলারাইজড এখানে আমরা দেখতে পাবো এইরকমভাবে আলোর কিন্তু একটা পোলারয়েড থাকে। সেই পোলারয়েডের মধ্য দিয়ে কি হয় না, যে আলোটা আসে সেইটাকে আমরা বলছি পোলারাইজড লাইট, এবং এই পোলারয়েডের আগে যে আলোটা, এটাকে আমরা বলছি আনপোলারাইজড লাইট। নেক্সট 8 নম্বর প্রশ্নে চলে আসছি। হুইচ ক্যান ডিভাইড দ্য সানস লাইট ইন্টু দ্য কনস্টিটিউয়েন্ট অফ কালার্স, অর্থাৎ বিভিন্ন কালারে কিন্তু ভেঙে যাবে সূর্যালোকের যে আলোটা, অর্থাৎ আমরা হোয়াইট লাইটও বলতে পারি। হোয়াইট লাইট বিভিন্ন ধরনের বর্ণে ভেঙে যাবে কোনটার দ্বারা? অপশান এ রিফ্রাকশন, অপশান বি রিফ্লেকশন, অপশান সি প্রিজম, নাকি অপশান ডি রেডিয়েশন? অপশান এ আর বি কখনোই হতে পারে না, কারণ রিফ্রাকশন আর রিফ্লেকশন দুটো আলাদা। তাহলে প্রিজমের দিয়ে কিন্তু হবে, কারণ প্রিজমে কি হয়, যখন সাদা আলোক রশ্মি আপতিত হয় বা সূর্যের আলো আপতিত হলে কি হয়, ওটা 7টা বর্ণে ভেঙে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাবো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আমরা 9 নম্বর এমসিকিউতে চলে আসছি। বলছে হাউ ইজ দ্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ এ সাবস্টেন্স রিলেটেড টু দ্য স্পিড অফ লাইট ইন এয়ার, অর্থাৎ বাতাসে আলোর গতিবেগের সঙ্গে রিফ্রাক্টিভ ইন্ডেক্স কিভাবে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কগুলো এখানে দিয়েছে। অপশান এ রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন এয়ার ইনটু স্পিড অফ লাইট ইন ম্যাটার বা স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। অপশান বি রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন এয়ার প্লাস স্পিড অফ লাইট ইন ম্যাটার। অপশান সি রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন ম্যাটার। অপশান ডি রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন ম্যাটার ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন এয়ার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু কি না, বাতাসে আলোর গতিবেগ বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ, অর্থাৎ যে মাধ্যমে রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা আমরা ক্যালকুলেট করবো ওই মাধ্যমে আলোর গতিবেগ, অর্থাৎ স্পিড অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম বা ইন ম্যাটার। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ রিফ্লেকশন কাকে বলছি আমরা, রিফ্লেকশন বা আলোর প্রতিসরণ কাকে বলবো?
না যখন একটা আলোক রশ্মি রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাবে অথবা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাবে, অর্থাৎ একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে যাবে, তখন কি হবে না, তখন আলোর গতিবেগের পার্থক্য হবে। তো যখন গতিবেগের পার্থক্য হবে, আলো সোজা না গিয়ে কি হবে না, একটু বেঁকে যাবে। এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা কি বলছি, আলোর প্রতিসরণ বা রিফ্রাকশন বলছি। এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি বলছি, প্রতিসরাঙ্ক, যেটা বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, আলোর গতিবেগের উপর নির্ভর করে হয়। অর্থাৎ ওই মাধ্যমে আলোর গতিবেগ কত বায়ু মাধ্যমের সাপেক্ষে, সেটাকে বিচার করে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে পাই। বোঝা গেল? নেক্সট 10 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি, যে অবজেক্টস দ্যাট প্রডিউস দেয়ার ওন লাইট, যে নিজস্ব আলো দেয় বা নিজে আলো দিতে পারে, তখন সেই অবজেক্টটাকে আমরা কি বলে থাকি? ট্রান্সপারেন্ট অবজেক্ট, নাকি ক্লিয়ার অবজেক্ট, নাকি নন লুমিনিয়াস অবজেক্টস, নাকি লুমিনিয়াস অবজেক্ট? অবশ্যই যে ধরনের বস্তুগুলো নিজে আলো বিকিরণ করতে পারে তাদেরকে আমরা কি বলবো, লুমিনিয়াস অবজেক্টস। ট্রান্সপারেন্ট অবজেক্ট আমরা দেখেছি, ট্রান্সপারেন্ট অবজেক্ট কাকে বলি, যে যার মাধ্যম দিয়ে বা যাটার মধ্য দিয়ে কি হয় না, আলো যেতে পারে, তাকে আমরা বলছি ট্রান্সপারেন্ট অবজেক্ট। নেক্সট 11 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে উই সি দ্য কালার অফ গ্রাস অ্যাজ গ্রিন বিকজ, আমরা ঘাসের রংটাকে সবুজ দেখতে পাই কারণ কি? ইট রিফ্লেক্টস গ্রিন কালার লাইট ব্যাক টু আওয়ার আইস, ইট অ্যাবজর্বস গ্রিন লাইট, ইট রিফ্লেক্টস অল লাইট এক্সেপ্ট গ্রিন, ইট রিফ্লেক্ট হোয়াইট লাইট অন আওয়ার আইস। তো এখানে উত্তরটা কি হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে অপশান এ, ইট রিফ্লেক্টস গ্রিন কালার লাইট ব্যাক টু আওয়ার আইস। অর্থাৎ কালারিং, ফিজিক্সের ভাষায় কোনো বস্তুর কালার কি হবে সেটা কিভাবে আমরা দেখব না, যখন কোনো একটা বস্তুর উপর সানলাইট আপতিত হচ্ছে বা কোনো একটা হোয়াইট লাইট আপতিত হচ্ছে, তখন সে কি করছে না, ওই হোয়াইট লাইটের মধ্যে সমস্ত বর্ণ শোষণ করে একটা পার্ট অফ রে কি করছে, রিফ্লেক্ট করছে। যেই রিফ্লেক্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই যে পরিমাণ বা যে পার্ট অফ রেটা রিফ্লেক্ট করছে, তার যে কালার, সেই কালারটাই হচ্ছে ওই বস্তুটার কালার। মনে করো একটা লাল রঙের বস্তু, লাল রঙের বস্তুকে কেন আমরা লাল দেখছি না, কারণ সে সাদা আলোর মধ্যে সমস্ত বর্ণ শোষণ করতে পারলেও লাল বর্ণটাকে শোষণ করতে পারেনি, এবং লাল বর্ণটাকে সে কিন্তু রিফ্লেক্ট করেছে, তাই আমরা চোখ দিয়ে তাকে লাল দেখতে পাচ্ছি। সেরকমভাবেই গ্রিন কালারের যে বস্তু, যাকে আমরা গ্রিন বা সবুজ দেখতে পাচ্ছি, যে সমস্ত ধরনের বর্ণ শোষণ করতে পারলেও গ্রিন বর্ণটা সে শোষণ করতে পারেনি, এবং গ্রিন বর্ণটাই আমরা দেখতে পাচ্ছি, তাই তাকে, বা গ্রিন বর্ণটাই সে আমাদের কি করছে, রিফ্লেক্ট করছে, তাই আমরা তাকে গ্রিন দেখতে পাচ্ছি। বোঝা গেল প্রত্যেকে, যে সবুজ বস্তুকে আমরা সবুজ দেখতে পাই, লাল বস্তুকে কেন লাল দেখতে পাই, এটা হচ্ছে তার উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি, দ্য থিওরি বিলংস বিহাইন্ড স্টার্স টুইঙ্কলিং ইজ দ্যাট। অর্থাৎ স্টার্স টুইঙ্কলিং হচ্ছে, আমরা যে নক্ষত্র দেখি, যখন নক্ষত্র রাতের আকাশে দেখি, কখন কি হয় না, কখনো জ্বলে কখনো নেভে, এরকম মনে হয়। তো সেটা কেন হয়? অপশান এ, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডিফারেন্ট লেয়ার অফ আর্থ অ্যাটমসফিয়ার চেঞ্জেস কন্টিনিউয়াসলি, consequently the position of the stars image change with time, the intensity of light emitted by them change with time, the light from the stars is scattered by the dust particle and air molecule in the earth's atmosphere, the distance of the stars from the earth change with time। এই যে অপশনগুলোর মধ্যে, এই অপশনগুলোর মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কারণটা কি না, আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন নক্ষত্র দেখছি, তো আমার নক্ষত্র থেকে আলোটা আসার আগে ওকে বিভিন্ন লেয়ার, বায়ুর বিভিন্ন লেয়ারের মধ্য দিয়ে ওকে আসতে হচ্ছে। বিভিন্ন লেয়ারের ডেনসিটি বিভিন্ন রকমের হয়, আর ডেনসিটি বিভিন্ন রকমের হওয়ার জন্য আলোর যে গতিবেগ বা স্পিড, সেটাও বিভিন্ন ধরনের হয়। আর আলোর গতিবেগ বিভিন্ন ধরনের হওয়া মানে কি হবে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বিভিন্ন ধরনের। আর যেহেতু বিভিন্ন ধরনের, তাই কি হয় না, প্রতি মুহূর্তে আমাদের মনে হয় যে কখনো জ্বলছে কখনো নেমছে বা টুইঙ্কলিং হচ্ছে। তো মূলত এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্যই কিন্তু হচ্ছে, এবং অ্যাটমসফিয়ারের যে ডেনসিটি, তার তারতম্যের জন্যই কিন্তু হচ্ছে। এবার আমরা চলে আসছি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন বলছে, হোয়াই ডাজ এ পিস অফ ক্লথ হুইচ অ্যাপিয়ার্স গ্রিন ইন সানলাইট অ্যাপিয়ার ব্ল্যাক হোয়েন ইট ইজ ভিউড আন্ডার রেড লাইট। একটা কাপড়ের টুকরো রয়েছে, যেই কাপড়ের টুকরোটাকে আমরা নর্মালি কি দেখতে পাচ্ছি, নর্মালি গ্রিন দেখতে পাচ্ছি, কিন্তু সেটাকে যদি আমি যখন লাল কাঁচের মধ্য দিয়ে দেখবো, তখন সেটাকে আমরা ব্ল্যাক দেখবো। তার কারণটা কি? অপশন এ, দ্য ক্লথ কমপ্লিটলি অ্যাবজর্বস রেড কালার ওয়েভলেন্থ। Option B, it is due to refraction. Option C, it is the effect of scattering of light. Option D, it is due to parallax error. দেখো, আমরা যখন কালারিং পড়েছিলাম তখন বলেছিলাম যে কোনো একটা বস্তুকে সেই কালারে আমরা কখন দেখতে পাবো না, দেখতে পাবো তখনই যখন সেই আলোটা সে আমাদের
রিফ্লেক্ট করবে, তাই তো, প্রতিফলিত করবে, তাহলে তাকে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি লাল কাঁচের মধ্যে, তার মানে কি তার পুরো ধরনের কালারটাই কিন্তু সে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে গ্রিনটা কিন্তু কি করছে, রেডটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দ্য ক্লথ কমপ্লিটলি অ্যাবজর্ব রেড কালার ওয়েভলেন্থ, লাল কালারটাকে সে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নিচ্ছে, যার জন্য ওটাকে আমরা কি দেখছি, ব্ল্যাক দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো কালারই দেখতে পাচ্ছি না। নেক্সট 14 নম্বর প্রশ্নে আমরা দেখবো যে অ্যাস্ট্রোনট সি দ্য স্কাই ড্যাশ ফ্রম স্পেসক্রাফট, স্পেসক্রাফট থেকে অ্যাস্ট্রোনটসরা কোন ধরনের কালার দেখতে পায়, অপশন এ ব্ল্যাক, অপশন বি ব্লু, অপশন সি অরেঞ্জ, অপশন ডি রেড। অবশ্যই তারা কি দেখতে পায়, ব্ল্যাক দেখতে পায়। কারণ কেন ব্ল্যাক দেখতে পায়, কারণ ওখানে যেহেতু কোনো অ্যাটমসফিয়ার নেই, অ্যাটমসফিয়ার না থাকার জন্য কি হয় না, আলোর স্ক্যাটারিং হয় না, আর স্ক্যাটারিং না হওয়ার জন্য কোনো ধরনের আলোই তারা দেখতে পায় না, বা কোনো ধরনের বর্ণই তারা দেখতে পায় না। যেহেতু কোনো বর্ণ দেখতে পায় না, এর জন্য সেটা কি মনে হয়, ব্ল্যাক মনে হয় বা শূন্যস্থান মনে হয়। কিন্তু আমরা যারা পৃথিবী পৃষ্ঠে থাকি, পৃথিবী পৃষ্ঠ থেকে কি দেখতে পাই, আকাশকে নীল দেখতে পাই, কারণ কি অ্যাটমসফিয়ার থাকার জন্য স্ক্যাটারিং হচ্ছে, আর স্ক্যাটারিং এর জন্য আমরা কিন্তু ব্লু দেখতে পাচ্ছি। নেক্সট আমরা 15 নম্বর প্রশ্নে চলে আসে, ড্যাশ ইজ ইউজড ইন ইয়েলো ল্যাম্প স্ট্রিট লাইট, যে স্ট্রিট লাইটগুলো যেগুলো ইয়েলো হয়, ইয়েলো আলো দেয় যেগুলো, বা হলুদ আলো দেয়, সেখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়ে থাকে, অপশন এ নিয়ন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি ফসফরাস, নাকি অপশন ডি সোডিয়াম। তাহলে লাইট যেগুলো ইউজ করা হয় ইয়েলো কালার দেয়, সেগুলোতে সাধারণত সোডিয়াম আমরা ব্যবহার করে থাকি। নেক্সট 16 নম্বর প্রশ্ন বলছে, দ্য এবিলিটি অফ এ মিডিয়াম টু রিফ্লেক্ট লাইট ইজ অলসো এক্সপ্রেসড বাই ইটস, তাহলে কোনো একটা মিডিয়ামের লাইট রিফ্লেকশন করার যে এবিলিটি, সেটাকে আমরা কোন ধরনের দ্বারা মেজার করব, অপশন এ ফিল্ড ডেন্সিটি, অপশন বি লাইট ডেন্সিটি, অপশন সি সারফেস ডেন্সিটি, নাকি অপশন ডি মাস ডেন্সিটি। অবভিয়াসলি এখানে উত্তর হয়ে যাবে লাইট ডেন্সিটি। নেক্সট আমরা চলে আসবো 17 নম্বর প্রশ্নে, হোয়েন লাইট এন্টার্স ডেন্সার মিডিয়াম থ্রু দ্য রেয়ারার মিডিয়াম, অর্থাৎ রেয়ারার মিডিয়াম থেকে যখন ডেন্সার মিডিয়ামের দিকে যাচ্ছে আলোটা, তখন কি দেখতে পাচ্ছি, ইটস স্পিড ডিক্রিজ ফার্স্ট দেন ইনক্রিজ, ইটস স্পিড ইনক্রিজ, ইটস স্পিড ডিক্রিজ, ইটস স্পিড রিমেন সেম। তাহলে যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যাচ্ছে, তখন কি হবে, আলোর বেগটা অবশ্যই কি হবে, ডিক্রিজেস হবে। বোঝা গেল, কারণ আমরা দেখেছিলাম যে বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে আলোর বেগ বিভিন্ন রকমের হয়, অর্থাৎ যে মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমে কি হয় না, সেই মাধ্যমে আলোর বেগ কম, আর যে মাধ্যমের ঘনত্ব কম সেই মাধ্যমে আলোর বেগ বেশি। এই জন্য যখন ডেন্সার মিডিয়ামে আলো যাচ্ছে, তখন আলোর গতিবেগটা অবশ্যই কি হবে, কম হবে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ লাস্ট প্রশ্ন, একটা অঙ্ক রয়েছে, খুব সুন্দর একটা অঙ্ক, এবং এর পরবর্তীতে লেন্স রিফ্র্যাকশন যখন পড়াবো এমসিকিউগুলো, সেখানে প্রচুর পরিমাণ অঙ্ক আসবে, তাই তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবে। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ পরবর্তীতে সায়েন্সের সমস্ত টপিক থেকে যত পরিমাণ এমসিকিউ আসে সমস্তই কিন্তু আমি কভার করব। 18 নম্বর প্রশ্ন বলছে, দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম হুজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 ইজ, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, সেই মিডিয়ামে আলোর গতিবেগ কত, অপশন এ 3.0 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন বি 1.5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন সি 2.0 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, নাকি অপশন ডি 1.2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ফর্মুলাটা আমরা জেনেছিলাম, এখানে সেই ফর্মুলাটা মনে রাখতে হবে, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, অর্থাৎ শূন্যস্থানে আলোর বেগ, ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম, ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে দ্য স্পিড অফ লাইট ইন মিডিয়াম আমি কি করে পাবো, ইকুয়াল টু 3.0, অর্থাৎ 3 ইন্টু 10⁸, অর্থাৎ আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ, ডিভাইডেড বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে কি দেবো, 3.0 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1.5, 2.0 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা সবসময় পরীক্ষায় দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের WBCS বা অন্যান্য পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সের যে কোশ্চেন, সেই সায়েন্সের কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ম্যাথ, ফিজিক্সের ম্যাথ বা বিভিন্ন রকম ছোটোখাটো যে ম্যাথ, সেগুলো কিন্তু বেশি আসছে। ওটা স্ট্যাটিক পোর্শন, আমরা আগে দেখতে পেতাম যে শুধুমাত্র ইউনিট থেকে বা সাধারণত বিভিন্ন ধরনের স্ট্যাটিক পোর্শনগুলো যেগুলো নর্মালি পড়লেই হবে সেগুলোই আসতো, কিন্তু এখন যে সায়েন্সের কোশ্চেন আসে সেগুলো কিন্তু তোমাদের বুঝে বুঝে পড়তে হবে এবং এমসিকিউগুলো খুব মন দিয়ে করতে হবে। তাই সেই ধরনের এমসিকিউ করার জন্য এই ধরনের এমসিকিউগুলো জানা অত্যন্ত জরুরি। তো এই ছিল আজকের ক্লাস, সবাই খুব ভালো থাকবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।